নমস্কার আমার হোমিও বার্তার শুভানুধ্যায়ী এবং আমাদের মঙ্গলকাঙ্ক্ষী শ্রোতা এবং আমার বন্ধুরা, আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর সারেঙ্গী বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা কার্বোভেজের দ্বিতীয় অংশটুকু শেষ করার বাসনা নিয়ে আপনাদের দরজায় হাজির হয়েছি। যতদূর আমার মনে পড়ে, কার্বোভেজের যে প্যাথোজেনেসিসটা সেটার উপরেই সম্ভবত আমি আলোকপাত করেছিলাম এবং আমরা বোঝবার চেষ্টা করেছিলাম যে কার্বোভেজ মানেই গ্যাসের ওষুধ নয়। কার্বোভেজ গ্যাসের ওষুধ বাদে আরও অনেক 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 কিছু, শরীরের হার্ট, লাং, কিডনি এবং ব্রেন, যে চারটে ভাইটাল অর্গান, এই সব কটাই কিন্তু কার্বোভেজের দ্বারা উদ্দীপিত হতে পারে এবং এই চারটে গুরুত্বপূর্ণ জায়গাতেই এই সামান্য যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন, সেই কবিগুরু কবে বলে গেছেন না, সেই ছাই, সেই ভস্ম, সেই কয়লা আমাদের কাছে অনেকটাই প্রাণদায়ী হয়ে উঠতে পারে। আমরা এবারে দেখব কার্বোভেজের রেসপেক্টে, যেহেতু আমাদের চিন্তাধারা, হোমিওপ্যাথির চেতনা আমাদেরকে এটা শিখিয়েছে, নট দ্য ডিজিজ বাট দ্য পেশেন্ট। তাহলে ডিজিজ স্পেসিফিক আমাদের কোনো অসুখ অবশ্যই নয়, কিন্তু জানতে হবে নিজেকে বোঝানোর জন্য, সুটেবল অ্যাপ্লিকেশনের ফিল্ডটাকে নির্দিষ্ট করার জন্য। হাউ ফার আই ক্যান প্রসিড, হোয়াট শুড বি দ্য প্রগনোসিস অফ দ্য কেস, জাস্ট টু মেক ওয়ান কনভিন্স অ্যান্ড মেক টু বি কনভিন্সড। নিজেকে বোঝানোর জন্য এবং অপরকে বোঝানোর জন্য মডার্ন মেডিসিনটুকু আমাদের নিশ্চয়ই দরকার। কিন্তু পাশাপাশি যে স্পেসিফিকেশানটার উপরে দাঁড়িয়ে আছে হোমিওপ্যাথি, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা এবার কার্বোভেজকে তার বিভিন্ন ক্ষেত্র হিসাবে আমরা তার কর্মক্ষমতা সম্বন্ধে আলোচনা করব। আবারও সেই পুরনো কথা, সেই প্রথম ভিডিওটা আমার মনে হয় শুরুটাই করেছিলাম যে কার্বোভেজ গ্যাসের ওষুধ। হ্যাঁ, কার্বোভেজ নিশ্চয়ই গ্যাসের ওষুধ, কিন্তু সেই গ্যাসটা হবে কার? এবিপি আনন্দের সুমন বলে না, অন্যরা জিজ্ঞেস করে কে করলো, আমরা বলি কেন করলো। অন্যরা জিজ্ঞেস করে কে করালো, আমি বলি কেন করালো। সেই কি এবং কেন আমাদের ছত্রে ছত্রে কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস হবে, এটা গ্যাসের ওষুধ, ইয়েস, আবার নট। যদি ইয়েস বলি, কার ক্ষেত্রে? মনে রাখতে হবে ওল্ড টরপার, বহু বছর 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 ধরে ধরে যারা মদ, দেশি মদ, বিয়ার, আরও কী সমস্ত মদের ভ্যারাইটি আছে, ওগুলো সব যারা খায়, তাদের যদি গ্যাস অম্বল হয়, তার ক্ষেত্রে কিন্তু সুটেবল ড্রাগ হচ্ছে কার্বোভেজ। এই ক্ষেত্রে এই ধরনের পেশেন্টের, এই পুরানো মদ খাওয়া লোকেদের লিভার কিন্তু আস্তে 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 শুকিয়ে যায়, তাকে বলে সিরোসিস অফ দি লিভার। আর সিরোসিস যদি হয়, তাহলে ভিটামিন কে তৈরিতে হ্যাম্পার হবে। ভিটামিন কে তৈরি যদি হ্যাম্পার হয়, তাহলে কিন্তু ওর ব্লিডিং ম্যানিফেস্টেশন হবে, আর ভেনাস কনজেশন তো হবেই হবে। তাহলে যে ইসোফেগাসটা নেমে এসে আপনার স্টোমাক হয়েছে, একটা টিউব, কিন্তু সেই মুখে যে ভেরিকোজ ভেনগুলো ছিল, যে ভেনগুলো ছিল, ছোট 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 ভেনগুলো ছিল, ইসোফেগাসটা এসে স্টোমাক তৈরি হয়েছে, সেই একই পাইপ
ফুলে স্টোমাক হয়েছে, আবার শুরু হয়ে গিয়ে ডিওড্রাম হয়ে বেরিয়ে গেছে। স্টোমাকে ঢুকার মুখে যে ভেনগুলো ছিল, দ্যাট উইল বি এনগর্জড, দ্যাট উইল বি কনজেস্টেড অ্যান্ড লোডেড উইথ ব্লাড। আলটিমেটলি ইট উইল রাপচার, ফেটে যাবে। ওই ইসোফেজিয়াল ভেরিসেসগুলো যদি ফেটে যায়, তাহলে পেশেন্টে কিন্তু মুখ দিয়ে রক্ত উঠবে। সেক্ষেত্রে বন্ধু, এই গ্যাস অম্বলের পুরাতন পাপি যে, তার মুখ দিয়ে যদি রক্ত উঠে, তাহলে আমি কিন্তু তখন যেন মুহূর্তের মধ্যে হেমামলিজ মাদার টিংচার একটু খেয়ে নিন, তার সঙ্গে মিলিফোলিয়াম 30, এটা যেন আমরা না করি, আনলেস অ্যান্ড আনটিল সিমটমস করেসপন্ড। যদি তখনও দেখি পেশেন্টের এয়ার হাঙ্গার হচ্ছে, বাতাসের কষ্ট হচ্ছে, গোটা গা হিমশীতল হয়ে যাচ্ছে এবং ট্রেমেন্ডাস ধরনের দুর্বলতা, হিপোক্রেটিক ফেস, ভীষণ ঠান্ডা শরীর, এরকম কন্ডিশনে যদি তার মুখ দিয়ে রক্ত উঠে, আই মাস্ট স্টে অন কার্বোভেজ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কার পচা মাংস খাওয়া, কিছু কিছু মানুষের আমি হ্যাবিট আছে, আমি দেখেছি, আজকে বাড়িতে মাংস হলে না, আজ মাংসটা খাবো না, আজকে ফ্রিজে রেখে দেন, কাল খাবো। ওই পচা মাংসটা তারপরের দিন খাবে, ফ্রিজে রেখে রেখে খাবে। এদের ক্ষেত্রে কিন্তু এই আপার অ্যাবডোমিনাল ডিস্ট্রেস, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে একটা অস্বস্তি, আপার অ্যাবডোমেন জুড়ে পুরো একটা যেন টৈটুম্ব একটা বেলুনের মতন অবস্থা, হেউ হেউ করে কিছুটা ঢেকুর তুলে দিল, নতুবা কিছুটা ফ্ল্যাটাস পাস করে দিল, নিচ দিয়ে কিছুটা বাতাস নেমে গেল, ফর দ্য টাইম বিং একটু রিলিফ পেল। দি কার্বোভেজ কন্ডিশন। পেশেন্টের পায়খানা কীরকম হবে? এক কথায় অ্যালেন বলছেন, ক্যাটাভারাস লাইক স্মেলিং। ক্যাটাভার মানে কি? মৃতদেহ। পচা গলিত মৃতদেহের যে দুর্গন্ধ, সেই রকম হবে তার পায়খানার গন্ধ। আপনি বুঝুন তাহলে লোকটা খায় কি? কি খেলে এরকম পায়খানা করতে পারে একটা মানুষ? এও এক শৈলী। মদ আর দিনের পর দিন পচা মাংস, সমুদ্রের মাছকে পচিয়ে পচিয়ে লবণ দিয়ে রাখছে আর সেটাকে পচিয়ে পচিয়ে খাচ্ছে, শুটকি মাছ খাচ্ছে, ড্রাই ফিশ। তাদের ওষুধ হচ্ছে, সেই কন্ডিশনের ওষুধ হচ্ছে, সেই পেট ফাঁপার ওষুধ হচ্ছে কার্বোভেজ। যেমন তেমনভাবে পেট ফেঁপে গেলে তার ওষুধ কার্বোভেজ নয় বন্ধু। কার্বোভেজ কি পেট ফাঁপার ওষুধ? ইয়েস, ইফ দ্য সিমটমস করেসপন্ড। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। আমরা প্রথম দিন বলেছিলাম যে ঠান্ডা, ভীষণ ঠান্ডা। হ্যাঁ, বয়স্ক মানুষরা কি বলেন জানেন? ডাক্তারবাবু, ঘুম থেকে উঠে আমি দেখি আমার হাঁটু থেকে পায়ের তলাটা যেন বরফ হয়ে আছে, আমার হাতগুলো এখান থেকে যেন বরফ হয়ে থাকে। বেশ কিছুক্ষণ হাত পা নাড়ানাড়ি করার পরে আস্তে আস্তে অনেকক্ষণ পরে গরম হয়। ওই একই কথা, ওই একই কথা। ওই পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে পারলে না গরম হবে? ফুয়েলে তো পৌঁছাচ্ছে না, তো আগুন জ্বলবে কি করে? দেহের বিএমআর কম হতে বাধ্য। এইটাই প্রেজেন্টেশন। কিন্তু পেশেন্ট এইটুকুই নিয়ে আপনার কাছে দেখাতে আসবে কি, স্যার সারাদিন আমি মোটামুটি ঠিকঠাক থাকি, কিন্তু সকালে যখন উঠি না স্যার, আমার হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কেন স্যার? আমি ভয় পেয়ে যাই। এটাই প্রেজেন্টেশন। এখন কতগুলো স্পেসিফিক কন্ডিশন আছে যেগুলোকে কার্বোভেজ নির্দিষ্ট করে। যেমন প্রথম কথা, এক্সজশন অর এক্সজস্টিভ এফেক্ট অফ সাম ওল্ড ইলনেস। আজ থেকে তার 3 বছর আগে একটা টাইফয়েড হয়েছিল, একটা টাইফয়েড ফিভার হয়েছিল।
সে অ্যান্টিবায়োটিক খেয়েছিল, ডাক্তারবাবু যথারীতি যে সমস্ত ওষুধপত্র যেটা দেওয়ার প্রয়োজন মনে করেছিলেন তিনি দিয়েছিলেন, যথাসময়ে 7-10 দিনের মাথায় সে ভালো হয়ে গেছে, 10 দিনের মাথায় সে স্কুলে জয়েনও করেছিল। কিন্তু সেই দিন থেকে আমার যেন সারাক্ষণ মাথাটা একটা ঝিমঝিম ঝিমঝিম করে, সেই দিন থেকে মাথাটা যেন একটা আমার ঝিমঝিম ঝিমঝিম করছে। তারপর থেকে জানি না কি কারণে, তার কিছুদিন পর থেকে ব্রাশ করতে গেলেই আমার দাঁত দিয়ে না একটু চুঁয়ে চুঁয়ে রক্ত আসে স্যার, মুখটা একটু গন্ধ গন্ধ করে। ওই ঘটনাটা 10-15 দিন পর থেকেই। দেখুন 3 বছর আগে তার টাইফয়েড হয়েছিল, আর ব্রাশ করতে গেলে দাঁত দিয়ে রক্ত পড়াটা এই 3 বছর পরেও কিন্তু সেরে যাচ্ছে না। যদিও নিত্য নতুন ব্রাশ ব্যবহার করা হচ্ছে, মাসে মাসে ব্রাশ চেঞ্জ করা হচ্ছে, পেস্টের ব্র্যান্ড চেঞ্জ হচ্ছে, ডেন্টাল সার্জনরা দেখছেন, কিন্তু স্থায়ীভাবে সেরে উঠছে না। আর কীরকম কন্ডিশন? নাম্বার 2, অ্যালেন লিখছেন অ্যাজমা ডেথস ফ্রম মিজলস। বাচ্চাটার 3 বছর বয়সে মিজলস হয়েছিল। সেই দিন থেকেই কিন্তু তার আপন মনে যে মাঠে ছুটা দৌড়াটা কমে গেছে। স্যার এখন ওইটার পর থেকে কি না আমি জানি না স্যার, তারপর তো বড় রোগসুখ আর হয়ও নি। ওইটার পর থেকে কেমন মাঠে গেলে স্যার অন্য সময় যেমন বাবু দৌড়ায় যেত, বাবু যেমন ছুটে যেত, তার বন্ধু বান্ধবকে সবার সঙ্গে হইচই করতো, ছুটা দৌড়া করতো, এখন আর স্যার ওরকম আগ্রহটা করে দেখি না। আমি বলি ছুটিস নি কেন রে বাবা? বলে কি কেমন হাঁপিয়ে যাই, কেমন হাঁপিয়ে যাই। ডাক্তারবাবু দেখছেন, বলছেন সব ঠিক আছে, হার্ট লাংস এভরিথিং ইজ ওকে, সিরাপ A to Z। ভাই মাইজমেটিক প্রবলেম, এটাকে A to Z ভিটামিন দিয়ে ভালো করা সম্ভব? হয়ও না, হচ্ছেও না। একটা ডোজ যদি কারো পড়ে যায়, এই জীবনের মতন তার এই সমস্যাটা, এই বাচ্চাটা কিন্তু চলে যাবে, বাচ্চা বুড়ো হয়ে যাবে। কিন্তু এই ব্রিদিং প্রবলেম, এই লাগাতার যে শ্বাসকষ্ট, অল্প ছুটা দৌড়ার সময় যে একটা সাফোকেটিভ ফিলিং, এটা এ জীবনে আর অনুভব করতে হবে না। নেক্সট বলবো ব্যাড এফেক্টস অফ কুইনাইন। কুইনাইনের প্রয়োগটা ক্রমশ কমে গেছে, কিন্তু কুইনাইনকে আমরা ভুলিনি এই জন্য, হোমিওপ্যাথির জন্মই দিয়েছে কুইনাইন। একটা সময়ে কুইনাইনের ব্যাপক ব্যবহার এবং অপব্যবহার হয়েছে, সেইটার একটা সিকুয়েলা, দূরবর্তী একটা ব্যাড এফেক্ট যদি আজও কোনো পেশেন্ট বহন করে থাকে, সেক্ষেত্রে আমরা যেমন সিঙ্কোনাকে ভাববো, যেমন সরিনামকে ভাববো, যেমন ফসফরাসকে ভাববো, যেমন মেডোরিনামকে ভাববো, সেরকম কার্বোভেজকেও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাড এফেক্টস অফ কুইনাইন আগে অনেক বেশি হতো, ইদানিংকালে ব্যবহারটা কমে গেছে। অ্যাবিউজ অফ মার্কারি, এটা আরও কমে গেছে। আগেকার দিনে একটা ঘা ছো কোনো কিছু হওয়া মাত্রই তো পারদ ঘটিত মলম, পারদ ভস্য, বিশেষ করে আয়ুর্বেদিক বিষয়ে তো ভীষণ রকমভাবে প্রযুক্ত হয়। আমি জানি না সেটাকে কেমনভাবে শুদ্ধ করে কীরকমভাবে ব্যবহার করা হয় যাতে ওর দূরবর্তী কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়, সেটা যারা আয়ুর্বেদ তারা জানবেন। কিন্তু আমরা এই ক্রুড মার্কারিকে কখনোই ব্যবহার করি না, কোনো ক্ষেত্রেই ব্যবহার করি না, কোনো ক্ষেত্রে ব্যবহার করার পরামর্শও দিই না। কিন্তু কিছু কিছু মার্কুরিয়াল প্রিপারেশন আমরাও ব্যবহার করি পরিপূর্ণভাবে শুদ্ধিকরণের পরে, অ্যান্ড ইন অ্যান পোটেন্টাইজড ফর্ম, যেখানে মার্কারির অস্তিত্ব থাকবে না কিন্তু মার্কারির ক্রিয়াটা থাকবে। সুতরাং আমরা ক্রিয়াটাকে নিচ্ছি, বিক্রিয়াটার ধারে কাছে আমরা যাচ্ছি না। কিন্তু ব্যাড এফেক্টস অফ মার্কারি তে কার্বোভেজ একটা ভীষণ ভালো ওষুধ।
এখন কতগুলো খুব স্পেসিফিক কন্ডিশন, যার মধ্যে ডায়রিয়া, গ্যাস্ট্রাইটিস, এগুলো আমরা আলোচনা করলাম। আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে গলা, হোর্সনেস, স্বরভঙ্গ। গান বাজনা যারা করেন, স্কুলে যারা পড়ান, বাচ্চা কাচ্চা যারা খুব জোরে চেঁচামেচি করে, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা খুব সাধারণ। ঝগড়াঝাটির পরে, চেঁচামেচির পরে, আনন্দ উচ্ছ্বাস দেখানোর পরে, সামাজিক অনুষ্ঠানের পরে গলা ধরে যাওয়াটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে এক কথাতে স্বরভঙ্গ, মানে গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমি কি বললাম? স্বরভঙ্গের সাথে বিয়ে, শাদী, অন্নপ্রাশন, সামাজিক অনুষ্ঠানকে আমি কিন্তু জুড়ে দিলাম। আপনাকেও জুড়ে নিতে হবে বন্ধু, যে আপনার এই গলার স্বরটা যে ভাঙলো, আপনি যে বিয়ে বাড়িতে আপনি তাসাপাটির সঙ্গে গান করতে করতে কি স্বরভঙ্গ হলো? তাহলে কিন্তু কারোভেজ নয়। কিন্তু তার সঙ্গে যদি একটা ফ্যাচুলেন্সি হিস্ট্রি থাকে, একটা ব্লোটিং সেন্সেশনের হিস্ট্রি থাকে, আর বিশেষত সন্ধেবেলা যদি গলা ধরে, তাহলেই কিন্তু ড্রাগ তার কার্বোভেজ। গ্যাসের প্রসঙ্গে আমি বলি, এমনি বিভিন্ন বাংলা বইতে, কেন আমি অনেক নামি দামি ইংরেজি বইতেও দেখেছি, ওই ওপর পেট হলে কার্বোভেজ, নিচের পেটে বলে লাইকোপোডিয়াম, সারা পেটে গ্যাস হলে বলে সিঙ্কোনা। হাউ ফার ইট ইজ রেশনাল, হাউ ফার ইট ইজ প্র্যাকটিক্যাল, আই ডোন্ট নো। একটা গ্যাস নিচে জমবে, একটা গ্যাস শুধুমাত্র উপরে জমবে, নিচে বাদ দিয়ে, এমনটা কতটা বাস্তবিকভাবে পাওয়া সম্ভব আমি জানি না। কিন্তু কার্বোভেজে এপিগ্যাস্ট্রিক যে রিজিয়ন, ওপর পেট, সেখানেই যে সবচেয়ে বেশি অস্বস্তি হবে, এই নিয়ে কোনো বলার অপেক্ষা রাখে না। আর যে কথাটা না বললে নয়, সেটা হচ্ছে, যেমন বলেছি যে জন্মের মুহূর্তে কার্বোভেজ, সেরকম জন্মের একদম শেষ মুহূর্তেও কিন্তু কার্বোভেজকে মাথায় রাখতে হবে। কারণ বয়স্ক মানুষ, কলাপস স্টেট, গোটা সর্বাঙ্গ ঠান্ডা হয়ে গেছে, শ্বাস বইছে কিনা প্রত্যন্ত গ্রামে তুলো দিয়ে নাকের কাছে ধরে দেখা যাচ্ছে যে শ্বাসটা চলছে কি চলছে না, মানে তুলোটা নড়ছে কি নড়ছে না, এইরকম একটা সিচুয়েশান। গলা দিয়ে, মুখ দিয়ে কোনো রকম স্বর বেরোনোর কোনো প্রশ্নই নেই। গোটা শরীর শীতল হয়ে গেছে, গায়ের টেম্পারেচার 95 কি 95.5, ঠোঁট মুখ নীল হয়ে গেছে, সাংকেন ফেস, হিপোক্রেটিক ফেস। এই রকম একটা চরম মুহূর্তে কার্বোভেজ জীবনদান করতে পারে। যারা কার্বোভেজকে ঠিক মতো করে চিনতে পেরেছেন, যারা কার্বোভেজকে ঠিক মতো করে জানতে পেরেছেন, এরকম বিভিন্ন সিনিয়র ডাক্তারবাবুদের মুখে আমি শুনেছি। কার্বোভেজের সাথে যে ওষুধটাকে খুব কাছাকাছি মনে হয়, কম্পারিজনে আসে, সেটা হচ্ছে কিন্তু ক্যালিকার্ভ। গলার ক্ষেত্রে, পেটের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই এটা কিন্তু খুব কাজে লাগে। আর একটা বিশেষ ক্ষেত্র আছে কার্বোভেজে, সেটা কি জানেন? when apparently indicated but well selected remedy fails to produce good result। ভাই দেখে তো মনে হচ্ছে এটা অমুক ওষুধ, কিন্তু দিচ্ছি কাজ হচ্ছে না। দেখে তো মনে হচ্ছে এই ওষুধ, কিন্তু দিচ্ছি কাজ হচ্ছে না। এমন ক্ষেত্রে ভাইটাল ফোর্সের অ্যাকসেপ্টেন্স, মানে মেডিসিনের অ্যাকসেপ্টেন্সটাকে জাগিয়ে তুলতে আমরা যেমন কার্বোভেজকে ব্যবহার করি, সেরকম পাশাপাশি ক্যাম্ফার, সরিনাম, থুজা,
এদেরকেও কিন্তু আমরা মাথায় রাখব। কারণ প্রথম এবং শেষ একটাই আমার কথা, আপনি সব করতে পারেন, আপনি অসাধ্য সাধন করতে পারেন, যে কোনো ওষুধ দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন। একটা ব্রাইনিয়া ডোজ দিয়ে আপনি মেনিনজাইটিসকে ভালো করে দিতে পারেন, আপনি আর্নিকা দিয়ে আপনি ক্রনিক রিউমাটয়েড আর্থ্রাইটিসকে ভালো করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই হোমিওপ্যাথিক্যালি, এবং এটা সম্ভব, ইট ইজ পসিবল। কিন্তু থিং ইজ দ্যাট সিমটমস শুড করোবোরেট। এই কথাটা যেন আমরা ভুলে না যাই। আর দীর্ঘায়িত করছি না, আপনারা যারা আমার নিত্য শ্রোতা, আমার নিত্য শুভার্থী, পাশে থাকবেন, আমাকে পাশে রাখবেন। হোমিও বার্তার আগামী দিনের চলার পথটাকে আপনারা সুগম করবেন। জয় হোমিওপ্যাথি, জয় হ্যানিম্যান। এটা মহাত্মার জন্ম মাস তো বটেই। নমস্কার।